নতুন অর্থ বছরের বাজেট পাস, ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ দেখছেন অর্থ উপদেষ্টা। বাস্তবতা হলো রিসোর্স কনস্ট্রেইন, তারপর আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি যেটা আমরা মনে করে ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসার দিক দিয়ে ব্যক্তিগত দিক দিয়ে। আর দ্বিতীয়ত হলো বাইরে থেকে অর্থ আনা। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন জমা, বিগত 3 নির্বাচনে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান অপরাধী করে বিএনপির মামলা। ক্ষমতা কমিয়ে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়ার বিপক্ষে বিএনপি, দ্রুত জুলাই সনদ তৈরিতে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। প্রধানমন্ত্রীর লিমিট করবেন, হাত পা বাঁধবেন বা ক্ষমতা কমিয়ে দেবেন, এনসিসির ক্ষমতা বৃদ্ধি করে দেবেন, তাহলে পরে এক্সিকিউটিভের ফাংশনটা নিয়ন্ত্রিত হবে। অভ্যুত্থানের ঘটনায় প্রথম কোনো মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 29 জুন শুনানি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আগামী 1 জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। ঘোষিত বাজেটে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। 2,26,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা ঋণ নিবে, আর বিদেশি উৎস থেকে গ্রহণ করবে 1,01,000 কোটি টাকা। এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে বেশি আলোচনা হয়নি। অর্থ বিভাগের ওয়েবসাইটে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়। কয়েকটি চেম্বার ও অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে, কেউ আবার বৈঠক করেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে। অর্থ উপদেষ্টা বলেন, বিশেষ সময়ে বাজেট তৈরি করাই ছিল বড় চ্যালেঞ্জের বিষয়। সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে। জিডিপির হার নির্ধারণ করা হয়েছে 5.5%, মূল্যস্ফীতি হার 6.5%। অর্থ উপদেষ্টা জানান, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাস্তবতা হলো রিসোর্স কনস্ট্রেইন, তারপর আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি যেটা আমরা মনে করে ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসার দিক দিয়ে ব্যক্তিগত দিক দিয়ে। আর দ্বিতীয়ত হলো বাইরে থেকে অর্থ আনা, ডেট সাস্টেনেবিলিটির ব্যাপারগুলো আছে, আমাদের সঞ্চয়ের যে মোবিলিটি এগুলো আছে। তাছাড়া আমাদের চ্যালেঞ্জ কিন্তু বেশ অনেক। আর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইম্প্যাক্ট প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে গিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। গেল শুক্রবার 6ষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দেওয়া হয়। ইসির সঙ্গে সার্বিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ আম জনতা পার্টিও আজ নিবন্ধনের জন্য ইসিতে যাবে। গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলে নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। সে অনুযায়ী দল নিবন্ধনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। দর্শক, এই বিষয়ে সবশেষ আপডেট জানবো আমাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, শেষ দিনে কটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে? দর্শক, তাজনুরের কাছে আমরা কিছুক্ষণ পরে যাব আবারও। এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিগত 3টি নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অপরাধী করে ইসিতে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে প্রতিনিধি দলটি। সালাউদ্দিন খান জানান,
19 জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং নির্বাচন সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের নাম রয়েছে। তবে তালিকাটি চূড়ান্ত নয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এর আগে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রস্তাব করা হয়েছিল। এই সংবিধান লঙ্ঘন করার জন্য তৎকালীন যে পরপর 3টি নির্বাচন কমিশনার 2014 এবং 2018 এবং 2024 সালে যে তারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন করেছে, এই নির্বাচনের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য এসেছি। বিগত 3টি নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অপরাধী করে ইসিতে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে প্রতিনিধি দলটি। সালাউদ্দিন খান জানান, 19 জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং নির্বাচন সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের নাম রয়েছে। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 5ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল 11:30টায় শুরু হওয়া বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একজন স্বৈরাচার হয়েছিল, সেটি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না। আগামী 2 দিন মুলতবি থাকবে বৈঠক। তারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। এটাই তো পরিবেশ, এটাই তো পরিস্থিতি। এই কারণেই তো আমরা এখানে আসতে পারলাম। এইটা একটু বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। প্রধানমন্ত্রীর লিমিট করবেন, হাত পা বাঁধবেন বা ক্ষমতা কমিয়ে দেবেন, এনসিসির ক্ষমতা বৃদ্ধি করে দেবেন, তাহলে পরে এক্সিকিউটিভের ফাংশনটা নিয়ন্ত্রিত হবে এবং প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিবেন। এগুলো যদি সব একসাথে আলোচনা না আসে প্যাকেজ হিসাবে, তাহলে পরে পিসফুল হিসেবে কোনো সমাধান তো আসতে আমার মনে হয় যে পারবেন না। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক শুরু হয়েছে। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আলোচনা এখন কোন পর্যায়ে আছে আর এখন পর্যন্ত কি কি বিষয় ঐকমত্য হলো আপনি জানতে পারলেন? সোহার, আলোচনা দুপুরের বিরতির পরপরই আবারও বসেছে এবং সেখানে কিন্তু সংবিধানের যে মূলনীতি রয়েছে, যে 4টি মূলনীতি রয়েছে, সেই সকল মূলনীতির পরিবর্তনের বিষয়ে যে কমিশনের যে প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনার আলোকেই দুপুরের লাঞ্চের বিরতির পরপরই কিন্তু আবারও সংলাপ শুরু হয়েছে এবং সেখানে সকল রাজনৈতিক দলগুলো তারা তাদের যে নিজস্ব যে মতামত সেটি কিন্তু তুলে ধরছেন। সেখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে ইসলামিক দলগুলো, যে সকল দলগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে অধিকাংশ দলই এই মূলনীতির বিষয়ে তারা আসলে গণভোটের পক্ষে মত দিয়েছেন এবং সেই সাথে তার পাশাপাশি আমরা দেখেছি যে সকল বামপন্থী দলগুলো রয়েছে তারা আবার চাচ্ছেন যে 72-এর সংবিধানের যে মূলনীতি রয়েছে সেই সব মূলনীতিগুলোকে অপরিবর্তিত রেখেই যাতে সংস্কার করা হয়। তো এরই এমন প্রেক্ষাপটে আসলে সংলাপ এখনো চলছে। এর আগেই কিন্তু প্রধানমন্ত্রীর যে মেয়াদকালের বিষয়ে যে প্রস্তাবনা ছিল কমিশনের
যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সেই বিষয়ে কিন্তু সকাল থেকে আলোচনা চললেও এখনো পর্যন্ত কিন্তু সেটি কিন্তু এখনো শুরু হয়নি। সেখানে কিছুক্ষণ আগে আমরা যেমনটি শুনেছিলাম, দুপুরের বিরতির আগে কয়েকটি দল এসে নিচে সংবাদ সম্মেলনে তারা আসলে বলে গেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে প্রায় 30টি রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলই তারা একমত হয়েছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল 2 টার্ম অথবা 10 বছরের মধ্যে সীমাবদ্ধ করা যায়। কিন্তু সেখানে বিএনপি সহ 3টি দল তারা আসলে সে বিষয়টিতে দ্বিমত পোষণ করেছেন। তবে বলা যায় যে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রস্তাবেই ঐক্যমতে আসা যায়নি। আসলে মত দ্বিমত কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং সেই সাথে আলোচনাও কিন্তু চলছে। সেখানে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি কিংবা গণ অধিকার পরিষদ সহ বামপন্থী এবং ইসলামিক দলগুলো সকলেই কিন্তু আলোচনা করে যাচ্ছেন। সোহার, ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকবসন। পরে বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, বিশেষভাবে ট্যারিফ নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চান তারা। মত পার্থক্য, ভিন্ন মত থাকবেই, যে জায়গায় ঐক্য হবে সেখানেই কাজ করা হবে। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। দুই দেশের মধ্যে আরও বিভিন্ন ট্রেড কীভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় আসছে। জাপান বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন, জামায়াত ইসলামের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াত ও বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক সামনে আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা করেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বৈঠকে জাপানের নতুন রাষ্ট্রদূতকে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে জামায়াতের ওপর হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের রিমান্ড, আয়নাঘর সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরও সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় অ্যাম্বাসেডারের সাথে মত বিনিময় করেছেন। Not only domestic issues but the foreign policy, and it was really a fruitful one. And particularly we extend a message, our strong commitment. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম ও নাগরিক সেবা আগামীকাল থেকে চালু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে নগর ভবনের সামনে কর্মসূচি থেকে কথা বলেন তারা। এ সময় সংশ্লিষ্ট দপ্তরে কর্মরতদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানান নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসী সংগঠকরা। নগরবাসীর সেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়। একই সাথে ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানী চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি 29 জুন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক 4 জনের পক্ষে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ দেবেন। এই মামলায় সকালে পুলিশের সাবেক 4 কর্মকর্তা আসাদ, সুজন, ইমন, নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। এর আগে গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। ল্যাবেট হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক
মামুন আল মাহতাব স্বপ্নিলের সনদ 5 বছরের জন্য স্থগিত করেছে বিএমডিসি। আগামী 5 বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি। শনিবার সংস্থার সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে আরও 12 চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে। রাহিব রেজা 2024 সালের 15 ফেব্রুয়ারি অ্যান্ডোস্কোপি করাতে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে যান। চিকিৎসক ছিলেন মামুন আল মাহতাব স্বপ্নিল। অ্যান্ডোস্কোপির এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হয়, নেওয়া হয় আইসিইউতে। 19 ফেব্রুয়ারি মারা যান 31 বছরের রাহিব। এই ঘটনায় তোলপাড় হয় সারা দেশে। চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাহিবের পরিবার অভিযোগ দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। শুনানি শেষে বিএমডিসির সাধারণ সভায় ডাক্তার স্বপ্নিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় কাউন্সিল। 5 ইয়ার্সের জন্য ওনার এটা স্থগিত করা হয়েছে, ওনার রেজিস্ট্রেশন। এটা কালকে কাউন্সিল, এরপর থেকে ওনার দিকে নোটিশ দিয়ে জানানো হবে, এরপরে সেটাই হবে। এই 5 বছর উনি কোনো প্র্যাকটিস করতে পারবেন না, আদার অ্যাক্টিভিটিস গুলো বানিয়ে থাকবে আর কি। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্য পরীক্ষা না করে এবং অ্যানেস্থেসিওলজিস্ট না থাকা সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পেয়েছে বিএমডিসি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে উঠে আসে একদিনে 72টি অ্যান্ডোস্কোপি করেন ডাক্তার স্বপ্নিল। যেটা হাই রিস্ক পেশেন্ট ছিল ওইটাকে ওনারা সেভাবে আমলে নেন নাই, প্রি-অ্যানেস্থেটিক চেকআপটা প্রপারলি হয়নি। রিসাসিটেশন, যেটা কোনো অ্যানেস্থেটিস্ট ছিল না এন্ডোস্কোপি রিকভারি রুমে, রিসাসিটেশন ম্যানেজমেন্টটা কমপ্লিট হয়নি। ওভারঅল সেই জন্য পেশেন্ট তো অনেকগুলো এসে মারা গেলেন। হাইপোক্সিক এনকেফালোপ্যাথি, অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেপ্টিক শক, মাল্টি অর্গান ফেলিওর সবকিছু ছিল আর কি। ডাক্তার স্বপ্নিল ছাড়াও আরও 13 চিকিৎসকের বিএমডিসি সনদ 6 মাস থেকে 4 বছর পর্যন্ত স্থগিত করেছে কাউন্সিল। এই সময়ে রোগী দেখতে পারবেন না তারা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। তেহরানে ভয়াবহ হামলা দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের। এ দফা প্রাণে বেঁচে গেলেও এখনও পুরোপুরি নিরাপদ নন অনেকে। তুরস্ক কিংবা পাকিস্তান হয়ে দেশে ফিরতে উদ্গ্রীব তারা। ইরানের আল জাহরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুমতাহিনা খাতুনের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। ইরানে ইসরায়েল আক্রমণ শুরুর পর সেখানে যে 400 বাংলাদেশি ছিলেন তারা কেউই এখন আসলে তেহরানে আর নেই। কিন্তু যে বিভৎস এবং দুঃসময় তারা কাটিয়েছেন সেই সময়ের অভিজ্ঞতা শোনার চেষ্টা করেছি আমরা। ইরানে থাকা এক বাংলাদেশি শিক্ষার্থী মুমতাহিনা, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমাদের। আমরা তার গল্পটা শুনে আসি। হামলাটা আসলে আনুমানিক তেহরান সময় রাত 3:30 দিকে হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ। আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকম ভাবে হঠাৎ করে হামলা করবে, কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয়। পরপর এরকম হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে, কামানের আওয়াজ, মিসাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে। পরে আর কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলল যে আসলে এটা ইসরায়েল হামলা করেছে। তারপরের 4 দিন আরও ভয়াবহ। মুমতাহিনার হোস্টেল তেহরানের 3 নম্বর অঞ্চলে, পাশেই রাষ্ট্রীয় টিভি স্টেশন, কোরিয়াসহ বিভিন্ন দূতাবাস। ফলে রেড অ্যালার্ট জারি। এরই মধ্যে টিভি স্টেশনে হামলার ঘটনা। এখন প্রাণ বাঁচাতে যেতে হবে নিরাপদ স্থানে। সেটি যেন আরেকটা যুদ্ধ। স্টেট ব্রডকাস্ট আছে যেটা, ওখানে হামলা হয়েছে, ওটা 3 নম্বর এরিয়াতে। আমি সেই রাতে শুধু একটা স্কুল ব্যাগ যেটাকে বলে, ওইটা আমি ঘাড়ে নিয়ে সরাসরি বাংলাদেশ এমবেসির দিকে আমি দৌড়াতে থাকি। এমবেসি আমাকে একটা কর্মচারীর বাসায়, যে এমবেসি থেকে কাজ করে, ওনার বাসাতে রাতের থাকার ব্যবস্থা করে দেন। আমার সঙ্গে আমার এক ইরানি বান্ধবী ছিল, কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তেহরান খালি করতে বলে সেক্ষেত্রে আমি ওর সঙ্গে বাসায় চলে যাব। জীবন বাঁচাতে 1000 কিলোমিটার পথ অবশ্য পাড়ি দিতে হয়েছে মুমতাহিনাকে। দীর্ঘ এই যাত্রার পর তুরস্ক সীমান্তবর্তী পূর্ব আজারবাইজান প্রদেশে এক শহরে বান্ধবীর বাসায় অবস্থান তার। সকাল 10টার বাস ছিল পরের দিন। আমি কোন রকম একটা লাগেজ, কোনো 2-4টা কাপড় চোপড় নিয়ে আর কি ওর সঙ্গে আর কি উরুমের উদ্দেশ্যে রওনা দিই। রাত 11টার দিকে আমি উরুমিয়াতে ওর বাসাতে পৌঁছাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী মাস্টার্স করছিলেন তেহরানে। এই পরিস্থিতিতে মাসখানেকের জন্য সব বন্ধ। তাই এখন দেশে ফিরতে উদ্গ্রীব মুমতাহিনা। আমি যেহেতু তুরস্কের কাছাকাছি আছি, আমি পার্সোনালি এটা প্রিফার করছি যে আমি তুরস্কতে বাংলাদেশে ফিরবো আশা করছি। এমবেসির যোগাযোগের অপেক্ষায় আছি যে হয়তো ভিসাটা প্রোভাইড করবে, এজন্য আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমি আমার দেশে ফিরা মূলত বাংলাদেশ এমবেসি ইরানের হাতে।
একের পর এক ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ইরানে থাকা অন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও নিরাপদে আছে বলে ধারণা। তবে ইন্টারনেট কাজ না করায় কঠিন হয়েছে পারস্পরিক যোগাযোগ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন।